মানুষের ইতিহাসে তরবারি ব্যবহার শুরু হয় ব্রোঞ্জ যুগে। সর্বপ্রাচীন তরবারির যে নমুনাটি পাওয়া যায় সেটি খ্রিস্টপূর্ব ১৬০০ সালে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়। এক সময়কার খাবার সংগ্রহ ও আত্মরক্ষার প্রয়োজনীয়তা থেকে মানুষ অস্ত্র নির্মাণ করলেও সময়ের সাথে সাথে অস্ত্রের ব্যবহার হয়ে দাঁড়ায় মানুষের কি ভালো, কি মন্দ, কি ন্যায়, কি অন্যায় যাবতীয় চাহিদা পূরণের জন্য ব্যবহৃত অন্যতম উপায়। আগ্নেয়াস্ত্র আবিষ্কারের আগ পর্যন্ত তরবারি ছিল মুখোমুখি যুদ্ধের জন্য সর্বাধিক ব্যবহৃত হাতিয়ার। এই ভিডিওতে তুলে ধরা হলো পৃথিবীর ইতিহাসে ব্যবহৃত 5টি তরবারির কথা, যেগুলো বিখ্যাত হয়েছিল এদের তরবারি সুলভ গুণ ও একই সাথে এদের ব্যবহারকারীর খ্যাতির কারণে। 90% মানুষ ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না। আপনি কি তাদের মতো নাকি আলাদা? জুলফিকার ইসলামী ইতিহাসের অন্যতম বিখ্যাত ও প্রতীকী তরবারি। এটি সবচেয়ে বেশি পরিচিতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে সম্পর্কিত হিসাবে। ইতিহাস অনুযায়ী জুলফিকার মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি ছিল। 624 খ্রিস্টাব্দে সংঘটিত বদর যুদ্ধ এরপর এই তরবারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়। এই তরবারির সবচেয়ে বিশেষ দিক হলো এর দ্বিখণ্ডিত ধার, অর্থাৎ আগা 2 ভাগে বিভক্ত। এই অনন্য আকৃতির কারণে এটি শুধু অস্ত্র নয়, বরং এক ধরনের প্রতীক হয়ে ওঠে। জুলফিকার মুসলিম বিশ্বে বিশেষ করে সাহস, ন্যায় বিচার ও বীরত্বের প্রতীক। একটি বিখ্যাত উক্তি আছে, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, অর্থাৎ আলীর মতো বীর নেই, জুলফিকারের মতো তরবারি নেই। এই উক্তিটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বীরত্বকে বোঝাতে ব্যবহৃত হয়। জুলফিকার ব্যবহারের কথা বলা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধে, যেমন উহুদ যুদ্ধ, খায়বার যুদ্ধ। এই যুদ্ধগুলোকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ আছে। কেউ বলেন জুলফিকার বাস্তব তরবারি ছিল, আবার কেউ মনে করেন এর দ্বিখণ্ডিত আকৃতি পরবর্তীতে কল্পনা ও প্রতীকীভাবে যোগ করা হয়েছে। আজও জুলফিকার ইসলামী সংস্কৃতিতে শক্তির প্রতীক। বিভিন্ন পতাকা, শিল্পকর্ম ও ধর্মীয় প্রতীকে ব্যবহৃত হয়। বিশেষ করে শিয়া মুসলিমদের মধ্যে এর গুরুত্ব আরো বেশি। ওয়ালেস সোর্ড ছিল স্কটিশ স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা উইলিয়াম ওয়ালেসের তরবারি। স্কটিশদের স্বাধীনতার দাবিতে 1297 সালে স্ট্যালিংয়ের যুদ্ধে ও 1298 সালে ফলকিকের যুদ্ধে ওয়ালেস এই তরবারিটি ব্যবহার করেছিলেন বলে জানা যায়। ওয়ালেস তরবারিটি সবচেয়ে বিখ্যাত এর বিশাল আকার ও ওজনের জন্য। 4 ফুট 4 ইঞ্চি দীর্ঘ ব্লেড সহ পুরো তরবারির দৈর্ঘ্য 5 ফুট 5 ইঞ্চি। এর ব্লেডের প্রস্থ 2.25 ইঞ্চি এবং অগ্রভাগে 0.75 ইঞ্চি। বিশাল আকার এই তরবারির ওজন প্রায় 3 কেজি। স্কটল্যান্ডের স্টার্লিংয়ের ওয়ালেস মনুমেন্টে সংরক্ষিত এই তরবারিটির আকার ও এর গঠন প্রকৃতি পর্যবেক্ষণ করে এটি সত্যিকারের উইলিয়াম ওয়ালেসের তরবারি কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেক বিশেষজ্ঞ ধারণা করেন সংরক্ষিত তরবারিটি তৈরি করা হয়েছে কয়েকটি তরবারির ভিন্ন ভিন্ন অংশ একসাথে করে। সংরক্ষিত তরবারিটি 2 হাতে ধরে ব্যবহারের উপযোগী হিসাবে তৈরি করা। আর গবেষকদের মতে এটি ব্যবহারের জন্য উইলিয়াম ওয়ালেসের উচ্চতা হতে হতো অন্তত 6 ফুট 7 ইঞ্চি, অথচ 13 শতকের স্কটল্যান্ডের মানুষের গড় উচ্চতা ছিল 5 ফুট। তাই কথা ওঠে, হয় ওয়ালেস সে সময়ের তুলনায় একজন দানবাকৃতির মানুষ ছিলেন, নতুবা সংরক্ষিত তরবারিটি তার ব্যবহৃত নয়। জানা যায় ফলকিকের যুদ্ধে আটককৃত ওয়ালেসকে মৃত্যুদণ্ড দেওয়ার পর 1305 সালে ডুম্বারটন ক্যাসেলের গভর্নরের নিকট এই তরবারিটি ছিল, যদিও এর কোনো রেকর্ড পাওয়া যায়নি। 200 বছর পর 1505 সালে জানা যায় স্কটল্যান্ডের রাজা চতুর্থ জেমসের নির্দেশে তরবারিটির খাপ, হাতল ও বেল্ট পরিবর্তন করা হয়, কেননা তখন জনশ্রুতি ছিল ওয়ালেসের তরবারিতে এগুলো তৈরি করা হয়েছিল স্ট্যালিংয়ের যুদ্ধের ইংরেজ কমান্ডার হিউ ক্রেসিংহামের চামড়া থেকে। 1888 সালে ওয়ালেস মনুমেন্টে সংরক্ষণের জন্য তরবারিটি দেওয়া হয়। হনজো মাসামুনে জাপানের ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও কিংবদন্তি তরবারিগুলোর একটি। এই তরবারিটি তৈরি করেছিলেন বিখ্যাত জাপানি তরবারি নির্মাতা গোরোনুদো মাসামুনে।
যিনি 1300 থেকে 1400 শতাব্দীতে জাপানে বসবাস করতেন। তিনি ইতিহাসে সেরা তলোয়ার নির্মাতাদের একজন হিসেবে বিবেচিত। এই তরবারির নাম এসেছে সামুরাই হুনজো শিকেনাগা এর নাম থেকে। এক যুদ্ধে তিনি এই তরবারি দখল করেন এবং তখন থেকে এটি হনজো মাসামুনে নামে পরিচিত হয়। এই তরবারিটি পরবর্তীতে এডো যুগে টোকুগাওয়া শোগুনাতের প্রধান প্রতীক হয়ে ওঠে। এটি ছিল শোগুনদের ক্ষমতা ও মর্যাদার প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি শাসকদের হাতে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের দখলদার বাহিনীর কাছে জাপানের অনেক অস্ত্রের মতো এটিও জমা দেওয়া হয়, কিন্তু এরপর থেকেই হনজো মাসামুনে হারিয়ে যায়। শেষবার দেখা যায় 1945 সালে। তারপর থেকে এর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজও এটি বিশ্বের সবচেয়ে বড় হারানো ধনগুলোর একটি। মাসামুনের তৈরি তলোয়ারগুলো ছিল অসাধারণ ধারালো ও টেকসই। এর সৌন্দর্য ও কারিগরি ছিল অতুলনীয়। অনেকে বিশ্বাস করেন এটি শুধু অস্ত্র নয়, একটি শিল্পকর্ম। হনজো মাসামুনে শুধু একটি তরবারি নয়, বরং জাপানের সামুরাই সংস্কৃতির ক্ষমতা ও রহস্যের প্রতীক। শার্লেমেন, যিনি চার্লস দ্য গ্রেট নামেও পরিচিত, তার ব্যবহৃত তরবারির নাম জোয়াউস। শার্লেমেন মধ্যযুগের শুরুতে ইউরোপের একটি বড় অংশের নেতৃত্ব দেন, যার ভিত্তিতে গড়ে উঠেছে আজকের ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম ইত্যাদি রাষ্ট্রগুলো। 774 সালে তিনি ছিলেন ইতালির রাজা। 800 সালে তিনি রোমান সম্রাট হয়েছিলেন। এর 3 শতক আগে পশ্চিম ইউরোপ সাম্রাজ্যের পতনের পর তিনিই ছিলেন প্রথম স্বীকৃত সম্রাট। কথিত আছে ক্রুশবিদ্ধ যিশু মৃত কিনা তার যাচাইয়ের জন্য যে বর্ষা ব্যবহৃত হয়েছিল, সে পবিত্র বর্ষা থেকে নেওয়া উপাদান ব্যবহৃত হয়েছে জোয়াউসের হাতলে। 1867 সালে বিখ্যাত বুলফিন্স সিথোলজি বইয়ে দেখানো হয় শার্লেমেন জোয়াউস দিয়ে কোরসাবল নামক একজন আরব সেনানায়কের শিরচ্ছেদ করছেন এবং আরেক বিখ্যাত যোদ্ধা উজিয়ের কাঁধে এটি ছুঁয়ে নাইট উপাধি প্রদান করছেন। 1270 থেকে 1824 সাল পর্যন্ত ফ্রান্সের সম্রাটদের অভিষেক অনুষ্ঠানে জোয়াউস তরবারিটি প্রদর্শিত হতো। 1793 সালে এটিকে লুভর মিউজিয়ামে নিয়ে আসা হয়। প্রায় 6 শতাব্দী ধরে এসব অভিষেক অনুষ্ঠানে ব্যবহারের জন্য জোয়াউসের গঠনে পরিবর্তন এসেছে অনেকবার। কোন গবেষক বলেছেন এর ব্লেডটি কেবল মূল জোয়াউসের ব্লেড। কেউ বলেন 10ম শতকে এর ব্লেড পরিবর্তন করা হয়েছে, কেউ বলেন 13 শতকে, আবার কারো মতে 10ম শতকে পরিবর্তিত ব্লেডটিও 1804 সালে নেপোলিয়ন বোনাপার্টের অভিষেক অনুষ্ঠানের সময় পাল্টে ফেলা হয়েছিল। লুভর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায় বর্তমানে প্রদর্শিত জোয়াউসের হাতলের মাথাটি তৈরি হয়েছে 10 থেকে 11 শতকে। হাতল ও ব্লেডের সংযোগস্থল ব্রুস গার্ডটি তৈরি হয়েছে 12 শতকে এবং তরবারির খাপ তৈরি হয়েছে 13 শতকে। নেপোলিয়নের তরবারি ইতিহাসের অন্যতম বিখ্যাত সামরিক প্রতীক, যা জড়িয়ে আছে এক মহান সেনানায়কের গল্পের সঙ্গে। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফ্রান্সের সম্রাট ও ইতিহাসের অন্যতম সেরা সামরিক কৌশলী। নেপোলিয়নের সবচেয়ে পরিচিত তরবারিগুলোর একটি হলো সোর্ড অফ নেপোলিয়ন। এটি তিনি ব্যবহার করতেন তার সামরিক ও ব্যক্তিগত জীবনে। 1802 সালে এটি বিশেষভাবে তৈরি করা হয়। নির্মাতা ছিলেন বিখ্যাত অস্ত্রশিল্পী নিকোলাস নোয়েল বুতেট, যিনি তখন ফ্রান্সের প্রধান অস্ত্র নির্মাতা ছিলেন। এই তরবারি ছিল ক্ষমতা ও নেতৃত্বের প্রতীক। নেপোলিয়নিক যুদ্ধসমূহের সময় এটি নেপোলিয়নের সঙ্গে জড়িত ছিল। পরে তিনি এটি তার ভাইকে উপহার দেন। নেপোলিয়নের ব্যবহৃত কিছু তরবারি আজও সংরক্ষিত আছে এবং মাঝে মাঝে নিলামে ওঠে। একটি বিখ্যাত তরবারি নিলামে প্রায় $6.5 মিলিয়ন বিক্রি হয়েছে। নেপোলিয়নের তরবারি শুধু একটি অস্ত্র নয়, এটি ছিল ক্ষমতা, বিজয় ও সাম্রাজ্যের প্রতীক। এতক্ষণ পৃথিবীর বিখ্যাত 5টি তরবারি সম্পর্কে জানলেন। এই তরবারিগুলো কোনটি ব্যবহৃত হয়েছে স্বাধীনতা সংগ্রামে, কোনটি মতাদর্শ প্রচারে, কোনটি সাম্রাজ্য বিস্তারে। তবে তরবারির মূল কাজ কিন্তু একটাই, মানুষের উপর ব্যবহৃত হওয়া। ফাদার অফ ইউরোপ খ্যাত শার্লেমেনের তরবারি জোয়াউসের শাব্দিক অর্থ হলো উৎফুল্ল। ভাবা যায় একটা তরবারির নাম উৎফুল্ল। আজকের যুগে তরবারি কেবল সৈন্যদের সাইড আর্ম কিংবা ক্রীড়া সামগ্রী হিসাবে ব্যবহৃত হলেও একটা সময় এটাই ছিল মানুষের বিধ্বংসী কাজের প্রতীক। কারো কারো কাছে যা ছিল কেবলই উৎফুল্ল হওয়ার নিয়ামক। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন পরের ভিডিও কোন ইতিহাস নিয়ে চান।